আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের এই নদীর এপারে যে আমরা ঢাকায় যে ৩ টা হলের কথা বললাম যে ২ টা হলের কাজ চলছে এবং একটা জমি আছে। এই জায়গা থেকে একটা হল বোনদের জন্য আছে এবং একটা হল যদি আমরা এটা বোনদের জন্য বরাদ্দ দিতে পারি, তাহলে বোনদের একটা বড় সংখ্যক তারা এই হলে আ সিট পাওয়ার মাধ্যমে তারা তাদের নিরাপত্তাটা এনশিওর করতে পারবে। কারণ হলে থাকলে আ এই সমস্যাগুলো অনেক কম সম্মুখীন হতে হয়। কারণ একটা বাসায় সে যাচ্ছে, দেখা যায় সবগুলো ফ্যামিলি বাসায় একটা মাত্র বোনদের বাসা ৫-৬ জন বোনেরা এখানে থাকে। ওই বাসায় ১টা ২টা বখাটে ছেলেরা থাকছে। তারা তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করছে। এই সমস্যাগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো এইটা নিশ্চিত করে এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ইউনিভার্সিটিতে একটা লিগ্যাল সেল স্থাপন করা। এই সেলটা হবে এমন যে, যে কেউ ভিকটিম হলে যাতে সাথে, সাথে এখান থেকে আইনি সহায়তা নিতে পারে। তো আমাদের অনেক ভাই-বোনেরা দেখা যাচ্ছে যে সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু দিন শেষে সে বাদী হয়ে যে মামলা করবে এই জায়গায় সে ফেস করতে পারে না। কেন পারে না? এই কিছুদিন আগেও আমাদের ২ টা বড় ঘটনা ঘটেছে। যে টিপু সুলতান রোডে আমাদের একজন ছাত্রকে স্থানীয় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমি দলের নাম না বলছি আরকি। তো তারা এখানে অনেক মারধর করে এমনকি তাদেরকে আটকে রাখে। শিক্ষার্থীদের উপরে ব্যাপক হামলা চালায় তারা একটা রাজনৈতিক দলের লোক। পরে পুলিশ প্রশাসন গিয়ে এই পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার আগে আরেকটা ঘটনা সদরঘাটে। একই রাজনৈতিক দলের তাদের যে যুব সংগঠন আছে এটার যে সভাপতি তার সাথে আমাদের শিক্ষার্থীদের একটা ঝামেলা তৈরি হয় লঞ্চে ওঠা-নামা নিয়ে। তো এই জায়গা থেকে তার যে সন্ত্রাসী বাহিনী আছে তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে। এবং হচ্ছে যে শিক্ষার্থীরা অনেকে আহত হয়, হতাহত হয়। এই ঘটনাগুলো নিয়মিত ঘটছে। কিন্তু এইটা কি আসলে সম্ভব যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে সে মামলা করে ওই জায়গায় যে এলাকায় থাকে ওই এলাকার একটা বড় রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে মামলা পরিচালনা করে সে এটা জিতে আসবে বা সে স্বাভাবিকভাবে থাকবে। এইটা আসলে আমরা বলতে পারি যে কেন থাকতে পারবে না, দেশে আইন আছে, কানুন আছে, কেউ অপরাধ করলে সে শাস্তি পাবে। এটা আমরা randomly কথা বলি। বাট বাস্তবতা হলো এটা আসলে তার পক্ষে কঠিন। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেকেই ভিকটিম হয় কিন্তু সে তার বিচারের জন্য যেতে পারে না বা বিচারের জন্য যে সে প্রপার সহায়তাটা পাওয়ার কথা এটা সে পায় না। তো এই জায়গা থেকে আমাদের বিষয় হচ্ছে একটা লিগ্যাল সেল গঠন করা, যে সেলের মধ্য দিয়ে যেকোনো শিক্ষার্থী যেকোনো ধরনের নির্যাতনের শিকার হলে যে যাতে করে সাথে, সাথে সেই সহযোগিতাটা নিতে পারে। আপনি তো লঞ্চের কথা বললেন। আমি যদি স্পেসিফিক আরো কয়েকটা পয়েন্ট বলি, যেমন ওখানে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে। ওখানে বাংলাদেশের ব্যবসার একটা বড় হাব। এই জায়গাগুলোতে এরপরে নদী বন্দর ওখানে। এই জায়গাগুলোতে সাধারণত দেখা যায় যে অনেক সময়ে সাধারণ মানুষের সাথে শিক্ষার্থীরাও চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে এবং এ ধরনের কোনো ঘটনা যদি কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে আপনাদের পদক্ষেপ বা ভূমিকা কী হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি এর আগে আপনাকে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম আরকি। যে আমরা চাই যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কেউ রাস্তায় চাঁদাবাজি না করুক। এটা দ্বারা আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে ইতঃপূর্বে এমন ঘটনা ঘটেছে বা এখনো আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন আসছে। তো অনেকে দেখা যাচ্ছে এখনো প্রতিদ্বন্দ্বিতা করছে। এর ভিতরেও অনেকে খুঁজলে পাওয়া যাবে। আমি কারো নাম না বলছি। তো অনেক জায়গায় আমাদের পাশে যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে বা আমাদের ক্যাম্পাসের মেইন গেটের ঠিক উল্টা পাশে একটা জমি আছে। এখানে কিছু চায়ের দোকান বা স্বাভাবিক খাদ্য বিক্রি হয়। এই টাইপের একটা জায়গা আছে। আমরা ওটাকে টিএসসি হিসেবে বলি। বাট ওইটা আসলে টিএসসির যে স্ট্রাকচার থাকার কথা ওইটা আসলে নেই। তো ওইখানের যে এই দোকানগুলো, এই দোকানের যে যারা ব্যবসা করে তারা টাকা দিয়ে ব্যবসা করে। পার ডে তারা দেখবেন টাকা দেয়, মান্থলি টাকা দেয়। এই টাকাগুলো কই যায়? না গভর্নমেন্ট নেয়, না ওই ব্যাংকের ওই যে জমিটা ওইটা একটা ব্যাংকের জমি। তো ওই ব্যাংক কর্তৃপক্ষ নেয় না, বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়, কেউ নেয় না। তাহলে কে নেয়? কেউ তো নেয়। তো তারা দেখেন আমাদের ছাত্র প্রতিনিধি হয়ে এখানে দেখা যাচ্ছে অনেক জায়গায় ফেস করছে। এবং আশেপাশে যে গাড়িগুলা চলে, আশেপাশে দোকান বসে, আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই জায়গা থেকে যে শিক্ষার্থীরা জড়িত নয় বিষয়টা এমন না। অনেকেই জড়িত। তো এই জায়গা থেকে আমরা
যদি নির্বাচিত হই, আমরা এটা সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের তো আসলে ব্যক্তিকেন্দ্রিক ওইভাবে কোনো স্বার্থ নেই। আমরা তো কোনো স্বার্থের জন্য আসলে নির্বাচন করছি না, বা কোনো স্বার্থ হাসিলও আমাদের করার ইচ্ছে নেই। আমরা শিক্ষার্থীদের সার্ভ করাটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু আমরা কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই বা যুক্ত হবও না ইনশাল্লাহ, সুতরাং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তবে হচ্ছে শিক্ষার্থীরা যদি এখানে যথাযথভাবে ব্যক্তি নির্বাচন করতে না পারে, বা হচ্ছে কোনো ক্রমে যদি এমন কেউ নির্বাচিত হয় যারা আসলে এগুলোর সাথে যুক্ত বা প্রমোট করে, তাহলে এগুলো আসলে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কোনো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছে? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসলে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ওইভাবে আলাদাভাবে তো তালিকা প্রকাশ করা হয় না, বা আলাদাভাবে কাউকে এভাবে ট্রিটও করা হয় না। সবাই একসাথে মিলেমিশে থাকে, যার কারণে আসলে এই সংখ্যাটা কখনো কোথাও এক্সপ্রেস করা হয়নি। রিয়াজ ভাই, আমরা যখন ডাকসু অথবা রাকসু, চকসু এগুলো শুনি, তখন কিন্তু শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের মনের মধ্যেই এটা খুব রেখাপাত করে। হ্যাঁ, সেই জায়গায় যকসু এই টার্মটা অনেকটাই নতুন বলা যায়। এখনো সাধারণ মানুষ এই টার্মের সাথে সে অর্থে, বা সাধারণ শিক্ষার্থীরাও সে অর্থে কিন্তু পরিচিত না। এই জায়গাতে আমি যদি প্রশ্নটা একটু গভীর থেকে করতে চাই, যে আসলে এটার পেছনে কারণ কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ব্র্যান্ডিং, আমি ক্রাইসিসই বলি, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের যে ক্রাইসিস রয়েছে, ব্র্যান্ডিং ক্রাইসিস, সেই জায়গাতে আপনারা যদি নির্বাচিত হন যকসুতে, আপনারা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ব্র্যান্ডিংটাকে আরও হায়ার লেভেলে নেওয়ার ক্ষেত্রে স্পেসিফিক কোনো রোল প্লে করবেন? জি, আপনাকে ধন্যবাদ, এবং আসলে আপনার প্রশ্নটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। আসলে আমাদের যকসুটা যেহেতু প্রথমবারের মতো হচ্ছে, তো অনেকের এটার আসলে সম্পর্কে ধারণাটা বা আইডিয়াটা কম। কিন্তু অন্যান্য ছাত্র সংসদের সাথে কম্পেয়ার করে সবাই বুঝতে পারে যে এটা ছাত্র সংসদ নির্বাচন, এবং আমাদের যেহেতু প্রিভিয়াস ইউনিভার্সিটি হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি, এটা আমাদের প্রথম নির্বাচন। তো এই নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। আসলে জগন্নাথ ইউনিভার্সিটিকে এখন পর্যন্ত গভর্নমেন্ট বা আমরা যারা আছি, আমরা ইউনিভার্সিটির ওই যথাযথ যে মর্যাদাটা, এই জায়গাটায় আমার মনে হয় কেন যেন আমরা নিয়ে যেতে পারিনি। 2005 সালে ইউনিভার্সিটি ঘোষণা করা হলেও একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার, এই ম্যাটেরিয়ালসগুলো এখনও সরকার আসলে আমাদের জন্য প্রোভাইড করতে পারেনি। আপনি যদি চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং যে হয়, র্যাঙ্কিংটা কীভাবে হয়? এর ভিতরে কি শুধু গবেষণা থাকে, শুধু পড়াশোনা থাকে? অনেকগুলো বিষয় থাকে। ইউনিভার্সিটির গবেষণা এগুলো তো অবশ্যই আছে, বাট ইউনিভার্সিটির পরিবেশ থাকে, ক্লাসরুমের অবস্থা থাকে, আবাসন থাকে, এই জায়গাগুলো মিলিয়ে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং করা হয়। তো আমাদের তো আবাসনই নেই, তো যার কারণে আবাসন এইদিকে যে র্যাঙ্কিংটা থাকে, এই র্যাঙ্কিংয়ে আমরা হচ্ছে 0। তো সুতরাং হচ্ছে আমার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে আসার সুযোগটাই কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। যে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো, যেগুলো গবেষণার জন্য বা ল্যাবরেটরির জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরেন আমাদের রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, আমাদের হচ্ছে ফার্মাসি, এগুলো তো আমাদের একদম গবেষণার জন্য, আমাদের মাইক্রোবায়োলজি সহ যে ডিপার্টমেন্টগুলোতে নিয়মিত গবেষণা করা দরকার এবং ভালো মানের ল্যাব থাকা দরকার, আমাদের এই ল্যাবগুলো নেই। আমাদের রসায়নের ল্যাবে যাবেন, দেখবেন যে কলেজ আমলের যে মেশিনগুলো ছিল, এগুলো দিয়ে এখনও হচ্ছে আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের এখানে গবেষণা করছে। তারপর যখন তাদের এক্সাম আসে, তখন কী করতে হবে? তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হয় গবেষণা করার জন্য। কিছু করার নেই, আমরা বাধ্য আসতে। তাদেরকে যেতে হয় হচ্ছে সায়েন্স ল্যাবে যেতে হয় গবেষণা করার জন্য, তাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যেতে হয় গবেষণার জন্য। তাহলে আপনি কীভাবে একটা ইউনিভার্সিটি লেভেলে নিয়ে আসবেন? তার স্বকীয়তাটাকে ধরে রাখতে হবে, স্টুডেন্টদের তো রিসোর্স দিতে হবে। যেমন ধরেন আমরা অন্য জায়গায় গেলাম, এটা নিয়ে যে খুব বেশি দুঃখ করতে হবে এমন না, ঠিক আছে গেলাম, কিন্তু ওখানে তো আমি প্রতিনিয়ত গিয়ে পড়ে থাকতে পারবো না। আমাকে একদিন যাওয়ার সুযোগ দিল, 2 দিন আমার কোর্সের জন্য সুযোগ দিল, বাট একটা গবেষণার জন্য কি 1 ঘন্টার জন্য কাজ করা কি এনাফ? তাহলে তো দেশের সবাই গবেষক হয়ে যেত। সেটা তো স্বভাব না। আপনাকে কন্টিনিউয়াস একটা প্রসেসের ভিতরে যেতে হবে। তা আপনার মেধা আছে, ইচ্ছা আছে, সব আছে, আপনি কিভাবে করবেন? আপনার তো ম্যাটেরিয়ালস নেই, যার কারণে আমাদের ইউনিভার্সিটিকে আমরা ইউনিভার্সিটি লেভেলে যথাযথভাবে আমরা নিয়ে যেতে পারছি না। আমাদের কিছু প্ল্যান আছে। আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টির যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং প্রতিনিয়ত বিল্ডিংয়ের একটা অংশ খসে পড়তেছে। এটা অনেক আগের বিল্ডিং। আজকে সকালেও একটা ছাদের একটা পলেস্টার খসে পড়ে খুবই ভয়াবহ অবস্থা। এই 1 সপ্তাহ আগে আমাদের একজন স্যার বসে আছে, তার মাথার একদম পাশ দিয়ে বড় একটা টুকরা ইটের ছাদ থেকে ভেঙে পড়ছে। তো লাস্টে হচ্ছে স্যার দেখা যাচ্ছে একটা হেলমেট পরে তার রুমের ভেতরে এমনি বসে আছে আর কি, গুটিসুটি মেরে। মানে এই ধরনের অবস্থা।